আজকে যেরকম আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করতে পারছি, আমি আমার প্রবলেমগুলো আপনার সাথে শেয়ার করতে পারছি, আগামীকাল আপনি যখন নির্বাচিত হয়ে ঢাকা 13 আসনে বসবেন, তখন কি আমি বা আমার মতো আমার ভাই বোন যারা আছে আপনার কাছে ইজি অ্যাক্সেস পাবে? এইটাই নিশ্চয়তা আমাদের দরকার। আমরা এমন একজন প্রতিনিধিকে চাই যে প্রতিনিধি সবার জন্য কাজ করবে। ঢাকা 13 আসনে যে আপনাকে ভোট দিল তার জন্য কাজ করবেন, যে ভোট দেয় নাই সেও আপনার ভাই, তার জন্য কাজ করবেন। দ্যাটস কল্ড ডেভেলপমেন্ট। সবাইকে নিয়ে আপনাকে আগাতে হবে। আমি জানতে চাই আপনি সেদিনও কি এরকম ইজি অ্যাক্সেস দিবেন কিনা? থ্যাংক ইউ জাযাকাল্লাহ। খুব জরুরি প্রশ্ন করার জন্য। এই প্রশ্ন ইতিমধ্যে বারবার অনেক জায়গায় অনেকের কাছ থেকে এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। এই প্রশ্নের সোজা সাপটা উত্তর, কোনো ভনিতা ছাড়া, সেটা হলো আমি অনুভব করি, আমি ফিল করি এমপি হওয়ার অর্থটা কি। আমি মনে করি এমপি হওয়ার অর্থ হলো আমার 4,08,000 প্লাস যে ভোটার, এবং সেই ভোটারদের সাথে এই এলাকায় বসবাসরত যত নাগরিক আছেন, এই ভোটারদের যারা সদস্য আছে, অর্থাৎ মোর অর লেস দেন 10 লাখ পিপলস যারা আমার এই সংসদীয় আসনে বসবাস করে। আমি মনে করি এমপি হওয়ার অর্থ হলো এই 10 লক্ষ মানুষের দায়িত্ব নেওয়া। কাজে এই 10 লক্ষ মানুষের যে দায়িত্ব আমি নিচ্ছি, আমি তো স্বেচ্ছায় নিচ্ছি, এই 10 লক্ষ মানুষের দায়িত্ব আমি স্বেচ্ছায় নিচ্ছি, চেয়ে নিচ্ছি। কাজেই এই 10 লক্ষ মানুষের দায়িত্ব যখন আমি চেয়ে নিচ্ছি এবং দায়িত্বশীল হওয়ার জন্য আমি নিজেকে জাতির সামনে উপস্থাপন করেছি, কাজেই এই 10 লক্ষ মানুষের ব্যাপারে আমাকে জবাবদিহিতা করতে হবে দুটো জায়গায়, দুটো না বরং 3টি জায়গায়। প্রথম জবাবদিহিতা করতে হবে আমাকে জনতার আদালতে, দ্বিতীয়ত আমাকে জবাবদিহিতা করতে হবে আমার নিজের বিবেকের আদালতে, তৃতীয়ত আমাকে এই 10 লক্ষ মানুষের জন্য, প্রতি ব্যক্তির জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে আমার আল্লাহর আদালতে। কাজেই আমি মনে করি আমার জন্য ফরজ নামাজের পরে, ফরজ এবাদতগুলোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে আমার, যে আমার এই 10 লক্ষ মানুষের প্রত্যেকটা মানুষের প্রয়োজনে, যেখানে আমার প্রয়োজন, আমাকে আমার অবর্তমানে যেন কোনো একজন মানুষের কোনো একটা প্রয়োজন অপূর্ণ না থাকে, সেই বিষয়টা নিশ্চিত করা, সেটা হবে আমার রাজনৈতিক নেতৃত্বের এবং ধর্মীয় দায়িত্ব। কাজে ইনশাল্লাহ আপনি যেটা বললেন, আপনারা যেটা বললেন, সেটার জন্য আমার সুনির্ধারিত কর্মপরিকল্পনা আছে। আমার পরিকল্পনা হলো যে আমার আসনে 7টা ওয়ার্ড আছে, 28 থেকে নিয়ে 34 পর্যন্ত নম্বর ওয়ার্ড ঢাকা সিটি কর্পোরেশনের। প্রতিটা ওয়ার্ডে আমার পক্ষ থেকে একটা আয়োজন থাকবে, লোক নিয়োগ থাকবে, যারা ওয়ার্ডের যাবতীয় সকল বিষয়ে উইলিংলি আমরা নিজেরাই সেখান থেকে সংবাদগুলো সংগ্রহ করব, যে কোথায় কার কি সমস্যা, পার্সোনাল লাইফেরও যদি, অথবা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক যে কোনো ঝুট ঝামেলা, যেগুলোতে আসলে একজন এমপি হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করার, ভূমিকা রাখার সুযোগ আছে, সেই জায়গাগুলোতে যেন আমরা রিচ করতে পারি। আমরাই যেন নিজেরাই আগে, আমাদের কাছে কেউ পৌঁছানোর আগে আমরাই যেন সেখান থেকে সংবাদটা তুলে আনতে পারি, সেরকম একটা আয়োজন আমার পক্ষ থেকে থাকবে ইনশাল্লাহ। প্রথম। দ্বিতীয় হলো, এরপরে যদি আমরা রিচ করতে নাও পারি, প্রত্যেক ওয়ার্ডের মানুষের জানা থাকবে যে এই ওয়ার্ডে মামুনুল হকের অফিস এটা, এবং তার অফলাইন এবং অনলাইন, ডিজিটাল এবং অ্যানালগ দুইভাবেই প্রত্যেকটা মানুষ যেন আমাকে রিচ করতে পারে 24 ঘন্টা 7 দিন, 30 দিন মাসের এবং বছরের 12 মাস, সবসময় যেন একজন আমার আসনের প্রতিটি নাগরিক যেন আমাকে রিচ করতে পারে, তার জন্য আমার একটা আয়োজন থাকবে। আর এরপরে আমার এটাও প্রতিশ্রুতি, আমার 13 দফা ইশতেহারের মধ্যে শেষ ইশতেহারের দফা হলো এই, যে আমি মাঝে মাঝে হয়তো প্রতি 3 মাস অথবা 6 মাস অন্তর অন্তর আমি বিভিন্ন পাবলিক প্লেসে আমি আমার জনতার সামনে নিজেকে উপস্থাপন করব এবং তাদের সাথে ডায়ালগ করব, এবং সেখানে তারা আমার ব্যাপারে যে কোনো মতামত ব্যক্ত করতে পারবে সকলের সামনে। কারো যদি কোনো অভিযোগ থাকে, কেউ যদি আমার কাছে এসে আমাকে না পায়, সাক্ষাৎ করতে না পারে, সেই অভিযোগটাও সে জনতার আদালতে আমার সামনে আমাকে আসামি হিসেবে উপস্থিত রেখে মানুষের সামনে আমার ব্যাপারে অভিযোগ করতে পারবে।
কাজেই আমাকে এই এলাকায় চলতে হলে, এই এলাকায় আমাকে থাকতে হলে মানুষের কাছে জবাবদিহিতা করে আমাকে এলাকায় থাকতে হবে ইনশাল্লাহ। কাজেই এরকম একটা ব্যবস্থাপনা অবশ্যই থাকবে, যাতে প্রতিটি মানুষের প্রয়োজন পূরণ করার ক্ষেত্রে আমি যেন সর্বাগ্রে সাড়া দিতে পারি ইনশাল্লাহ। আজকে ভাইয়ের সাথে মুসাফা করলাম। আসসালামু আলাইকুম। আগামী কোনো সমস্যা আমার নেই, ইনশাআল্লাহ আসবো, একইভাবেই আসবো। ইনশাআল্লাহ। আপনারা সবাই ভোট দেবেন মামুন ভাইকে। করবেন তো? থ্যাংক ইউ ভাই। Thank you. আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুসাদ্দিকুর রহমান ওয়ালাইকুম নোমান। আসসালাম। আমি অনার্স চতুর্থ বর্ষের একজন ছাত্র। বর্তমান বাংলাদেশে জাতীয় নেতাদের মধ্যে আপনি অন্যতম একজন ব্যক্তি, তাই আমার প্রশ্নটি আমি জাতীয় পরিসরেই করতে চাই, এই মোহাম্মদপুর আদাবর থেকেও একটু বৃহৎ পরিসরে। আমাদের দেশের বর্তমান সংবিধানের অধিকাংশ আইনই ইসলামের সাথে সাংঘর্ষিক। আপনাকে আমরা ইসলামের অগ্রদূত হিসেবেই দেখি। সেই জায়গা থেকে আপনি যদি এমপি নির্বাচিত হন, তাহলে এই সকল আইনের বিরুদ্ধে আপনার অবস্থান কি হবে? বিশেষ করে সুদভিত্তিক ব্যাংক ব্যবস্থা, মদের লাইসেন্স প্রদান এবং কেরু অ্যান্ড কোম্পানি ও ব্রিটিশ টোবাকো কোম্পানির ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আপনার অবস্থান কি হবে? এবং শরিয়া আইনের প্রয়োগের ব্যাপারে আপনার এবং আপনার দলের অবস্থান কি হবে? এবং এটুকু আমরা কতটুকু আশা করতে পারি যে ভবিষ্যৎ বাংলাদেশ শরিয়া ভিত্তিক ইনসাফের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে? এবং যদি আপনারা এই বিষয়টি নিয়ে বক্তব্য প্রদান করেন বা শরিয়া আইন প্রতিষ্ঠা করেন, তাহলে কোন কোন ধাপে, কোন কোন উপায়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কয়টা ধাপে কি কি বিষয়ে আপনারা বাস্তবায়ন করবেন, সেই বিষয়ে আমার একটু জানার বিষয় আছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক ব্যাপক এবং গভীর প্রশ্ন। তো এই প্রশ্নের খুব সংক্ষিপ্ত উত্তর হলো, আমাদের রাজনীতি শুধু রাজনীতি নয়, আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যই তো হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, এবং এটা আমার ঈমানের অংশ। এই বিশ্বাসটা আমার ঈমানের জন্য অপরিহার্য যে আল্লাহ প্রদত্ত যে জীবন ব্যবস্থা, সেটাই সকল মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহর দেওয়া সেই জীবন ব্যবস্থাটার নামই হলো ইসলামী শরিয়া। কাজেই সেই শরিয়াটা মানুষের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রীয় পর্যায়ে আমরা কিভাবে প্রয়োগ করব, সেই প্রয়োগ করার পদ্ধতির ক্ষেত্রে আমাকে তো অবশ্যই একটা প্রসিডিউর মেনটেন করে আমাকে অগ্রসর হতে হবে। সেই প্রসিডিউরটা যেহেতু আমরা বাংলাদেশের চলমান একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে রাজনীতি করতে হচ্ছে, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই যদি আমরা আশা যেটা করছি যে আমরা সরকার গঠন করতে পারবো, সেটাও আমাকে চলমান একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই আমাকে সেই রাষ্ট্র এবং সরকার গঠন করতে হবে। সুতরাং আমি সরকার গঠন করা পর্যন্ত যেরকম চলমান একটা ফ্রেমওয়ার্ক আমাকে একটা ফলো করতে হচ্ছে, কাজেই সেই ক্ষেত্রে আমি যেই শরিয়াটা বাস্তবায়ন করব, সেটাও তো আমাকে প্রচলিত একটা প্রসিডিউর মেনটেন করে আমাকে সেই পর্যন্ত যেতে হবে। বাংলাদেশে যে কোনো আইনের সংশোধনের জন্য প্রয়োজন হলো 2/3 মেজরিটি। যে কোনো আইন পরিবর্তনের জন্য সংসদে মিনিমাম 2/3 মেজরিটির প্রয়োজন হয়, এক। দ্বিতীয় হলো, এখন আমরা জুলাই সনদ যদি হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়, এবং ইনশাল্লাহ হবে, বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে আমরা আশাবাদী, সেই জুলাই সনদে হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়ে বাংলাদেশের কনস্টিটিউশন সহ ফুল আমাদের যে পলিটিক্যাল যে এখন যে বন্দোবস্ত, সেটার মধ্যে বড় একটা পরিবর্তন আসবে। সেটা হলো একটা আপার হাউস হবে, এবং প্রস্তাবনা অনুযায়ী লোয়ার হাউসের অধিকাংশ 2-4টা ক্ষেত্র বাদ দিয়ে অধিকাংশ ক্ষেত্রে আইন পাশ করার জন্য, আইন সংশোধন হওয়ার জন্য শুধু আপার হাউসে 2/3 মেজরিটিও যথেষ্ট নয়, সেখানে লোয়ার হাউসেই মেজরিটি যথেষ্ট নয়, আপার হাউসেও মেজরিটির সেখানে সমর্থন লাগবে। অর্থাৎ একটা ফুল প্রসিডিউর মেনটেন করেই আমাকে শরিয়া বাস্তবায়ন করতে হলেও বাংলাদেশের আসপেক্ট থেকে আমাকে ফুল প্রসিডিউর মেনটেন করতে হবে, এবং আমরা সেই ফুল প্রসিডিউর মেনটেন করে দেশের জনগণ, ম্যাক্সিমাম জনগণ যখন আমাকে রায় দিবে শরিয়া বাস্তবায়নের জন্য,
তখনই আমি শরিয়াটা বাস্তবায়ন করতে পারবো। এর আগ পর্যন্ত দেশের মানুষকে বোঝাতে থাকতে হবে, দেশের মানুষের সমর্থন আদায় করতে থাকতে হবে। যখন দেশটা জনগণ ইসলামী শরিয়া পরিপালনের জন্য, ইসলামী শরিয়া বাস্তবায়নের জন্য যখন জনগণ প্রস্তুত হবে, তখনই ইসলামী শরিয়া পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। আর সেই শরিয়ার অন্তর্ভুক্ত হিসেবে, শরিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা সেটা বাতিল হয়ে ইসলামী শরিয়া ভিত্তিক যে অর্থ ব্যবস্থা সেটাও কার্যকর হবে ইনশাআল্লাহ।